गुड मर्निंग डियर स्टूडेंट। शुरू करছি मुक्त शिक्षा केंद्र तेलिपुकुर पूर्व बर्धमान থেকে। আজকে যে বিষয়টি বা যে সাবজেক্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে মানববিদ্যা ও সমাজবিজ্ঞান। মানববিদ্যা ও সমাজবিজ্ঞান এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টার যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করব সেটার নাম হচ্ছে মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মানুষকে জানতে গেলে, মানুষ সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে মানুষকে কিভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার বা বিশ্লেষণ করা হয় সেটাই কিন্তু এই চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি। মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। কীভাবে আমরা মানুষকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করব। আমরা জানি যে সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব, সামাজিক নৃতত্ত্ব যে কোনো বিষয় হোক না কেন, কলাবিদ্যার যে কোনো শাখারই বা যে কোনো বিষয়েরই একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। সেই সাধারণ বৈশিষ্ট্যটা কি? সেই সাধারণ বৈশিষ্ট্যটা হলো যে সমস্ত কিছুর আধার হিসাবে বা সমস্ত কিছুর কেন্দ্রীয় চরিত্র হিসাবে মানুষকে বিশ্লেষণ করা বা মানুষকে সমস্ত কিছুর কেন্দ্রীয় চরিত্রে পরিণত করা। কারণ মানুষ যে সকলেরই মানে সমস্ত কিছুর আধার বা সমস্ত কিছুর মূল দণ্ডে যে মানুষ বিচরণ করে সেটাই কিন্তু এখানে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে কিন্তু এই মানববিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়টির প্রধান চরিত্র বা প্রধান কর্মকাণ্ড। যেহেতু কলাবিদ্যার একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের কোনো না কোনো একটা সময় মানুষকে তাদের কেন্দ্রীয় চরিত্রে পরিগণিত করতে হয়, তাই মানুষের সঙ্গে সমাজ, প্রকৃতি, নৃতত্ত্ববিদ্যা, রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক বিভিন্ন প্রক্রিয়াসমূহের সঙ্গে একটা ঐক্যবদ্ধ পরিবেশ বা পরিস্থিতি তৈরি করা কিন্তু হলো কলাবিদ্যার বিভিন্ন শাখার মধ্যে কিন্তু এর একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাই আমরা আজকে আলোচনা করব যে মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ যদি আমরা আলোচনা করি আজকে, তাহলে কতগুলি বিষয়ের ওপর সেগুলি নির্ভর করে। হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানুষকে আমরা কীভাবে আলোচনা করব সেগুলি আমরা এবার আলোচনা করছি। তাই মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণের প্রথম ক্ষেত্র বা প্রথম ধাপটা হচ্ছে সামাজিক প্রক্রিয়াসমূহের কেন্দ্রে মানুষ। অর্থাৎ বিভিন্ন সামাজিক যে প্রক্রিয়া, এই সামাজিক প্রক্রিয়াসমূহের মধ্যে বা কেন্দ্রে মানুষ যে বিচরণ করছে কীভাবে সেটা আমরা জানব। সেটাই হচ্ছে সামাজিক প্রক্রিয়াসমূহের কেন্দ্রে মানুষ। আমরা জানি যে সমাজ, আমরা যদি এখন জানি যে বলি যে সমাজ কীভাবে গড়ে উঠলো, সমাজ কীভাবে তার উন্নয়নের বা উন্নতির পথে গেল, খাদ্য উৎপাদন করলো কে, খাদ্য উৎপাদন কীভাবে করা হলো, বা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের জননেতা কে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু মানুষ। অর্থাৎ আমরা সমাজবিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রে যাই প্রশ্ন করি না কেন তার উত্তর কিন্তু মানুষ। মানুষকে বাদ দিয়ে, তাকে ব্যতি রেখে কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। একটা সময় বৈজ্ঞানিকেরা তাদের যে গবেষণা, তাদের যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক যে গবেষণা, সেখানে কিন্তু মানুষকে তার যোগ্য গুরুত্ব বা স্থান দিতে কিন্তু অস্বীকার করেছিলেন। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে বৈজ্ঞানিকরা তাদের যে চিন্তাধারা বা তাদের গবেষণা, সেই গবেষণায় কিন্তু মানুষকে তাদের যোগ্য সম্মান দিতে বা যোগ্য স্থান দিতে আজ কিন্তু তারা উত্তরোত্তর তাদের সেই আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা সময় মানুষকে তারা কিন্তু যোগ্য স্থান দেয়নি তাদের গবেষণায়। কিন্তু আজকে আমরা সমাজবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় জানতে পাচ্ছি যে সামাজিক বিভিন্ন প্রক্রিয়ার কেন্দ্রে কিন্তু মানুষ বিচরণ করে। তাই মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণের প্রথম যে ক্ষেত্র সেটার নাম হচ্ছে সামাজিক প্রক্রিয়াসমূহের কেন্দ্রে মানুষ। তাহলে আমরা জানতে পারলাম যে কীভাবে মানুষ প্রত্যেকটা সামাজিক প্রক্রিয়াসমূহের কেন্দ্রে বিচরণ করছে। তাহলে আমরা জানলাম যে সমস্ত সামাজিক প্রক্রিয়াসমূহের কেন্দ্রে মানুষ বিচরণ করে। এটাও জানবো সৃজনী প্রতিভারূপে মানুষ। যেহেতু সমস্ত সামাজিক প্রক্রিয়াসমূহের কেন্দ্রে মানুষ বিরাজ করে আর মানুষের মধ্যে একটা সৃজনশীল ক্ষমতা রয়েছে, সৃজনী প্রতিভা রয়েছে, মানুষের মধ্যে এই সৃজনী প্রতিভা রয়েছে বলেই কিন্তু মানুষ এই সৃজনী প্রতিভার সাহায্যে কি করে, নিজেকে বেঁচে থাকার এবং যে পরিস্থিতিতে সে বেঁচে থাকে সেখান থেকে আরও উন্নতিতে বা আরও উন্নয়নশীল পর্যায়ে যাওয়ার ক্ষমতা মানুষের মধ্যে রয়েছে। এই সৃজনশীল ক্ষমতা মানুষের মধ্যে আছে বলে। যেমন একটি পাখি বাসা বানায়, কিন্তু দীর্ঘকাল ধরে আমরা জানি যে পাখি যেভাবে বাসা বানাতো আজও কিন্তু সেইভাবেই বাসা বানায় এবং তার মধ্যে সে বসবাস করে। সিংহ জঙ্গলের গুহাতে বসবাস করে,
আজও কিন্তু সিংহ কিন্তু গুহাতেই বসবাস করে। কিন্তু আমরা সেই একই রকমভাবে জানতাম যে মানুষ কিন্তু একটা সময় গাছে জঙ্গলে বসবাস করেছে, কিন্তু আজ কিন্তু মানুষ গাছে জঙ্গলে বসবাস করে না। কেন না, মানুষের মধ্যে সৃজনশীল ক্ষমতা বা সৃজনী প্রতিভা রয়েছে। সৃজনী প্রতিভা আছে বলেই মানুষ কিন্তু আজকে ছোটো ছোটোভাবে কী করেছে, কুঁড়ে ঘর, তারপর আজকে বহুতল অট্টালিকাতে মানুষ বসবাস করছে। কেন না, মানুষের মধ্যে এই সৃজনী ক্ষমতা রয়েছে, যেটা আর কারোর মধ্যে নেই। যেহেতু পাখির মধ্যে সৃজনী ক্ষমতা ওই রূপে নেই, তাই পাখি আজও কিন্তু বাসায় বসবাস করে, সিংহ আজও কিন্তু গুহায় বসবাস করে। কিন্তু মানুষের মধ্যে এই একটি জিনিস থাকার কারণে মানুষ কিন্তু আজ কুঁড়ে ঘরে বসবাস করে না বা গাছে বা জঙ্গলে বসবাস করে না, আজ সে বহুতল অট্টালিকাতে বসবাস করে। সুতরাং সামাজিক মানুষ সম্পর্কে অধ্যয়নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণের মধ্যে এই সৃজনী প্রতিভা রূপে মানুষকে গণ্য করা হচ্ছে, যার কারণে মানুষ কিন্তু তার নিজের চারপাশের পরিবেশ সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং তার উন্নতি ঘটায় এবং সঙ্গে সঙ্গে সে নিজের উন্নতি ঘটায়। তাই আজ মানুষ পৃথিবীর একটি শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে মানুষকে বোঝা। অর্থাৎ মানুষকে বুঝতে গেলে তাকে সে ঠিক কোন সামাজিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বিরাজ করছে, সেই সামাজিক প্রেক্ষাপটে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। যদি আমি সামাজিক প্রেক্ষাপটটা বুঝতে পারি, তাহলে কিন্তু সেই পরিস্থিতিতে বা সেই সামাজিক প্রেক্ষাপটে মানুষকে আমি বুঝতে পারবো যে তার চিন্তাভাবনা, তার বিচার কৌশল, তার কর্মকাণ্ড, তাহলে আমরা বুঝতে পারবো যে তার সামাজিক প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারি। কারণ একটা কথা বাস্তবভাবে বহুজন স্বীকৃত যে গ্রামীণ মানুষ মানে হচ্ছে অদৃষ্টবাদী। গ্রামীণ মানুষ মানে অদৃষ্টবাদী মানে কীরকম, যদি কোনো একজন গ্রামবাসী মানে গ্রামের কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করা হয় যে এবছর তোমার ফসল খারাপ হলো কেন, সে হয়তো বলবে সবই ভাগ্য। কিন্তু একজন বৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক চিন্তাধারায় জানি বিশ্বাসী বা একজন বৈজ্ঞানিক যদি এই উত্তরটাকে এরকমভাবে নেয় যে একজন গ্রামের মানুষ, একজন সাধারণ চাষিও তার মতো সমান যৌক্তিকতা, তার মতো সমান ভদ্রতা, নম্রতা বা যৌক্তির বিচারে সেটাকে বিচার করতে পারে, তাহলে কিন্তু তিনি এই উত্তরটার বা অর্থটাকে কিন্তু বিচার করার সময় 2 বার ভাববেন। কারণ তিনি কোন পরিস্থিতিতে এই উত্তরটা দিয়েছেন। একজন গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার ফসল খারাপ হলো কেন, তখন সে বলছে যে কিনা সবই ভাগ্য। তো কেন এই কথাটা বললো, কোন পরিস্থিতিতে কথাটা বললো, তার সামাজিক যে বিচার মণ্ডলগুলোকে আমার বুঝতে হবে, যে তার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোকে বুঝতে হবে, তার জীবনের প্রত্যেকটা চিন্তাধারার ডালিগুলোকে আমাদেরকে বুঝতে হবে, তাহলে কিন্তু এই উত্তরটা কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ খুঁজে পাওয়া যাবে। সুতরাং একজন বৈজ্ঞানিক যদি এই উত্তরটা শোনার পর যদি তার সামাজিক প্রেক্ষাপটটাকে বোঝার চেষ্টা করে, তার জীবনের বাকি কর্মক্ষেত্রগুলোর সঙ্গে তার মানে একটা মিল বা বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু তিনি এই যে মানে ফসল খারাপ হওয়ার কারণ যে ভাগ্য, এই উত্তরটা প্রকৃত অর্থ করার সময় সেই বৈজ্ঞানিক কিন্তু একটু হলেও ভাববেন। সুতরাং একজন মানুষ তার চিন্তাভাবনাগুলোকে কোন সামাজিক প্রেক্ষাপটে বসবাস করে, কোন সামাজিক প্রেক্ষাপটে সে বিরাজ করে, তার পরিপ্রেক্ষিতে তার চিন্তাভাবনাগুলো কিন্তু আসে এবং তাকে তুমি যে প্রশ্নগুলো করবে তার প্রশ্নের উত্তরগুলো কিন্তু ঠিক সেইভাবে দেবে। কারণ সে যেমন সমাজে বসবাস করে, সে যে সামাজিক প্রেক্ষাপটে বসবাস করে, সেই সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে। সুতরাং এক্ষেত্রে মানে অবাক হওয়ার কিছু নেই। আমরা যদি তার সামাজিক প্রেক্ষাপটে ভালোভাবে জানার চেষ্টা করি, কারণ একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে ফসল খারাপ হয়েছে কেন, সে উত্তর দিচ্ছে সবই ভাগ্য, কিন্তু সবই ভাগ্য নয়, সেটা আমরা জানি। ফসল খারাপ হয়েছে এটা ভাগ্য নয়, ফসল খারাপের বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু একজন গ্রামের মানুষ সে উত্তর দিচ্ছে কি, এটাই ভাগ্য, এবছর ফসল খারাপ হয়েছে তার কারণ হচ্ছে ভাগ্যে এটাই ছিল, তাই ফসল খারাপ হয়েছে, কিন্তু তার তো একটা বাস্তবিক কারণ আছে। সুতরাং ওই গ্রামের মানুষটা কোন সামাজিক প্রেক্ষাপটে তার চিন্তাধারাগুলো ঠিক কোন পর্যায়ে, তার সামাজিক প্রেক্ষাপটটা ঠিক কোন পর্যায়ে, তার জীবনের বাকি ক্ষেত্রগুলো, তার কর্মকাণ্ডগুলো, তার চিন্তাধারাগুলো যদি আমরা সমস্ত রকমভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এই প্রশ্নের যে এই উত্তর, সেটা কিন্তু আমরা কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বিচার করতে পারি। সুতরাং এই উত্তরটাকে যদি কোনো একজন বৈজ্ঞানিক অর্থ খুঁজতে যায়, তাহলে কিন্তু তিনি এর মধ্যেও কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন। তাই মানুষকে জানতে বা বুঝতে গেলে তার সামাজিক প্রেক্ষাপটটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। 4 নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান প্রণালী। সমাজবিজ্ঞান প্রণালী অর্থাৎ সমাজবিজ্ঞান প্রণালীটা কি? সমাজবিজ্ঞান প্রণালী অর্থাৎ সমাজবিজ্ঞানকে জানতে গেলে বা সমাজবিজ্ঞানকে পরিচালনা করতে গেলে, এখানে সমাজবিজ্ঞানকে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন রকম মত কিন্তু প্রচলিত আছে, বিভিন্ন উপায় বা বিভিন্ন প্রসেস কিন্তু প্রচলিত আছে, কিন্তু বিভিন্ন গবেষকরা এখানে 2টি চরম অবস্থান বা চরম মতের কিন্তু কথা বলেছেন।
যে সমাজ বিজ্ঞানকে জানতে গেলে এই দুটি প্রসেস বা এই দুটি মতকে কিন্তু জানা একান্ত প্রয়োজন বলে গবেষকরা মনে করেছেন। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ বোধির সাহায্য নেওয়া। বিশুদ্ধ বোধির সাহায্য নেওয়া মানে হচ্ছে বিশুদ্ধ বুদ্ধির উপস্থিতি, বুদ্ধি থাকতে হবে, বিশুদ্ধ বুদ্ধির সাহায্য নিতে হবে। 2 নম্বর হচ্ছে প্রকৃতি বিজ্ঞানের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ। প্রকৃতি বিজ্ঞানের যে সমস্ত নিয়ম সেগুলি কিন্তু কঠোরভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ এই যে পয়েন্টটার মেন ব্যাপার হচ্ছে যে সমাজ বিজ্ঞান প্রণালী অর্থাৎ সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানকে কীভাবে পরিচালনা করব সে সম্পর্কে যে সমস্ত মতামত প্রচলন আছে সেখান থেকে গবেষকরা দুটি মতকে বা দুটি প্রসেসকে কিন্তু চরম অবস্থানে রেখেছেন। একটি হচ্ছে বিশুদ্ধ বুদ্ধির সাহায্য নেওয়া, আর 2 নম্বর হচ্ছে প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন নিয়মাবলীকে সম্পর্কে আমাদের জানতে হবে। এইটুকুই। এবার আমরা আলোচনা করব মানব জাতির অবস্থা সমালোচনা রূপে বিজ্ঞান। মানব জাতির অবস্থা সমালোচনা রূপে বিজ্ঞান অর্থাৎ মানুষ বা মনুষ্য সম্প্রদায় কোন সামাজিক পরিস্থিতিতে রয়েছে এটার বিজ্ঞান সমালোচনা করবে। অর্থাৎ মানুষ যদি কোনো খারাপ পরিস্থিতিতে বা কোনো খারাপ সামাজিক অবস্থার মধ্যে থাকে তাহলে বিজ্ঞানের কাজ হবে কি তাকে সেই ভালো পরিস্থিতিতে নিয়ে আসা বা সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। সুতরাং বিজ্ঞান বলতে এখানে সমাজ বিজ্ঞান বলতে সমাজবিজ্ঞানীদের মেন কাজ কি হবে না, সমাজবিজ্ঞানীদের মেন কাজ হচ্ছে যে মানব জাতি মনুষ্য সম্প্রদায় কোন পরিস্থিতিতে সামাজিকতে বিচরণ করছে সেখান থেকে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। যদি তারা কোনো অদৃষ্টবাদ বা কুসংস্কারের মধ্যে বিচরণ করে বা কুসংস্কারের মধ্যে থাকে তাহলে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আধুনিক চিন্তাধারায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। একজন সমাজবিজ্ঞানী যদি তার এই চিন্তাধারা বা তার নিজের যে জীবনের সঙ্গে তিনি যাদের সামাজিক জীবন নিয়ে গবেষণা করছেন বা যাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের কাজ একজন সমাজবিজ্ঞানীর, তাদের সঙ্গে বা তার নিজের জীবনের যদি একাত্মবোধ না ঘটাতে পারেন, অর্থাৎ ওই সমস্ত মানুষ যারা হয়তো সমাজের মূল স্রোত থেকে হয়তো পিছিয়ে আছে, বিভিন্ন অদৃষ্টবাদ বা কুসংস্কার বিশ্বাসী হয়ে রয়েছে, তাদের জীবনের সঙ্গে একজন সমাজবিজ্ঞানী যদি তার নিজের জীবনটাকে না জড়াতে পারেন, না একাত্মবোধ করতে পারেন, তাহলে কিন্তু তিনি কখনোই কিন্তু ওই সমস্ত মানুষকে সমাজের মূল স্রোতে ফিরে নিয়ে আসতে পারবেন না। সুতরাং তাদের যে খারাপ অবস্থা বা তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে অনুধাবন করতে গেলে তাদের জীবনের সঙ্গে নিজের জীবনকে একাত্ম হয়ে জড়াতে হবে। তাহলেই কিন্তু তিনি সমাজের ওই সমস্ত মানুষের সামাজিক বিভিন্ন সমস্যাগুলোকে অনুধাবন করতে পারবেন এবং অনুধাবন করার সঙ্গে সঙ্গে কী করবেন, তার সমস্যাগুলোকে অনুধাবন করার সঙ্গে সঙ্গে তার সমাধানের পথটাও খুঁজে পাবেন যে কীভাবে এটাকে সমাধান করে ওই সমস্ত মানুষগুলোকে আধুনিক চিন্তাধারায় বা সমাজের যে মূল স্রোত সেখানে ফিরিয়ে নিয়ে আসা কীভাবে যায়। তখনই তিনি বুঝতে পারবেন যদি তিনি তাদের জীবনের সঙ্গে নিজের জীবনকে একাত্মভাবে জড়াতে পারেন, নচেত কিন্তু নয়। সুতরাং একজন সমাজবিজ্ঞানীর কাজ হবে অত্যন্ত দরদ দিয়ে সহমর্মিতার সঙ্গে ওই সমস্ত মানুষের সামাজিক সমস্যাগুলোকে অনুধাবন করা। যদি তিনি এখানে তার দরদটা বা তার প্রচেষ্টাটাকে সেই পর্যায়ে না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু কখনোই তিনি তাদের সমস্যাগুলো কিন্তু তিনি ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন না। যদি তিনি তার আত্মিকভাবে তাদের সমস্যার সমাধানগুলোকে না অনুভব করতে না পারেন তাহলে কিন্তু তিনি কখনোই তাদেরকে তাদের অবস্থার উন্নয়ন বা উন্নতি ঘটাতে পারবেন না। সুতরাং এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে একজন সমাজবিজ্ঞানীর কাজ কিন্তু এটাই যে সমাজের মূল স্রোত থেকে যারা পিছিয়ে পড়েছে, যারা দূরে সরে গেছে, যারা কুসংস্কারে বিশ্বাসী হয়ে পড়েছে, অদৃষ্টবাদে বিশ্বাসী হয়ে পড়েছে, যাদের চিন্তাভাবনা এখনও পর্যন্ত হয়তো আধুনিকতার ছাপ আসেনি, যাদের চিন্তাভাবনা এখনও পর্যন্ত হয়তো অস্বাভাবিকতা কিছু রয়ে গেছে, তাদেরকে যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বা তাদেরকে যদি সমাজের ওই আর 5টা মানুষের মতো যদি বেঁচে থাকার অধিকার দিতে চাই বা বেঁচে থাকার বা আর 5টা মানুষের মতো সমানভাবে সমান চিন্তাধারায় তাদেরকে পর্যবেসিত করতে চাই, তাহলে কিন্তু ওই সমাজবিজ্ঞানীদের প্রধান কাজ হবে যে তাদের নিজেদের জীবনে যে অনুভব সেই অনুভবের সঙ্গে ওই সমস্ত মানুষের অনুভবকে একাত্ম করতে হবে এবং তাদের সমস্যাগুলোকে অত্যন্ত দরদের সঙ্গে সহমর্মিতার সঙ্গে সেগুলোকে অনুভব করতে হবে এবং
কী করতে হবে, সক্রিয় হাতে, সক্রিয় চিন্তাধারায় সেগুলিকে অনুধাবন করে তাদের সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। তাঁরা যদি এই সমস্ত এই পথটাকে বা এই সমস্যাকে সমাধানের পথটাকে অত্যন্ত সহমর্মিতার সঙ্গে বিচরণ করেন বা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই সমাজের পিছিয়ে পড়া বা সমস্যায় মণ্ডিত ওই সমস্ত মানুষগুলিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে। আজকে এতটুকুই। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে যে আলোচনা করলাম, প্রথম চ্যাপ্টারে এতটুকুই রয়েছে। পরবর্তী সময়ে বা পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই।